তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে। তাই ফেসবুকে ক্লাস 6 to 9 মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আমি তোমাদের নবম শ্রেণীর বেশ কয়েকটি সাবজেক্টের যে প্রশ্ন রয়েছে অর্থাৎ নমুনা প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমি বুঝিয়ে দিয়েছি যে এই প্রশ্নগুলো কিভাবে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে আসতে পারে। তো দেখো, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি থেকে তৃতীয় অধ্যায়ে যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ থাকতে পারে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা এর আগের অধ্যায়গুলো যারা দেখোনি অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, তারা অবশ্যই কোর্সটিকা ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। যাই হোক, আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে। তো এই অধ্যায় থেকে যেগুলো একক কাজ হিসেবে আসতে পারে সেগুলো হচ্ছে প্রথমত 5টি ইনডোর খেলার নাম লেখো এবং 5টি আউটডোর খেলার নাম লেখো। প্রথম এই দুটি প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন ইনডোর খেলা কি এবং আউটডোর খেলা কি এগুলো কিন্তু তোমরা জানো। ইনডোর হচ্ছে যেই খেলাগুলো সাধারণত আমরা কোনো আবদ্ধ জায়গায় বসে খেলতে পারি, যেমন আমরা লুডো খেলতে পারি, দাবা খেলতে পারি, ক্যারম খেলতে পারি, এরপরে ব্যাডমিন্টন রয়েছে, ভলিবল রয়েছে, এগুলো কিন্তু ইনডোর খেলা। এরপরে ব্যাডমিন্টন রয়েছে, এইসব যে খেলাগুলো রয়েছে এগুলো কিন্তু ইনডোর খেলা, অর্থাৎ খুবই স্বল্প জায়গায় আবদ্ধ অবস্থায় কিন্তু আমরা এই খেলাগুলো খেলতে পারি। তো এরকম 5টি খেলার নাম তোমরা উল্লেখ করবে। এরপরে 2 নম্বর যেটি লেখা রয়েছে 5টি আউটডোর খেলার নাম লেখো। আউটডোর বলতে সাধারণত ওই সকল খেলাগুলোকে বোঝায় যে সকল খেলাগুলো খেলার জন্য উন্মুক্ত জায়গার প্রয়োজন হয়, অনেক বড় মাঠের প্রয়োজন হয়, যেমন ক্রিকেট হতে পারে, ফুটবল, এ ধরনের যে খেলাগুলো রয়েছে, হকি আছে, ভলিবল রয়েছে, এই যে খেলাগুলো রয়েছে এগুলো কিন্তু আউটডোর খেলা, কারণ এই সকল খেলা খেলতে উন্মুক্ত জায়গার প্রয়োজন পড়ে, বেশ খোলামেলা বা বড় মাঠের প্রয়োজন পড়ে। তো এরকম 5টি আউটডোর খেলার নামের কথা তোমরা মুখস্থ করে যাবে যাতে করে তোমরা লিখতে পারো। 3 নম্বর বলা রয়েছে কয়েকটি ইনডোর ও কয়েকটি আউটডোর খেলার নাম লেখো যা সবাই খেলতে পারে না। কেন খেলতে পারে না তা উল্লেখ করো। দেখো শিক্ষার্থীরা, এখানে প্রশ্নটি আসলে ঠিক কি করা হয়েছে, এমন কিছু খেলা আউটডোর অথবা ইনডোর সেই খেলাগুলোর নামের কথা তোমরা উল্লেখ করবে যা সবাই খেলতে পারে না। অর্থাৎ এমন অনেক মানুষ আছে যারা কিন্তু সকল ধরনের খেলা খেলতে পারে না। কারা খেলতে পারে না? যারা শারীরিকভাবে প্রতিবন্ধী। তোমরা কিন্তু তোমাদের মূল বই থেকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনেছ। আমাদের অনেক বন্ধু রয়েছে, আমাদের অনেক সহপাঠী রয়েছে যাদের শারীরিক প্রতিবন্ধিত্ব রয়েছে। কারো হয়তো পায়ের সমস্যা, কারো হয়তো হাতের সমস্যা, তারা কিন্তু সকল খেলায় আমাদের সাথে সমানভাবে অংশগ্রহণ করতে পারে না। তো আমরা ঠিক ওই সকল খেলাগুলোর নামের কথা উল্লেখ করব যে সকল খেলায় তারা অংশগ্রহণ করতে পারে না। কেন পারে না সেটিও আমরা উল্লেখ করব। 4 বলা রয়েছে শারীরিক প্রতিবন্ধীরা কিভাবে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারে আলোচনা করো। শিক্ষার্থীরা, শারীরিক প্রতিবন্ধিত্ব থাকা সত্ত্বেও তাদের জন্য কিন্তু বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আমরা যে খেলাগুলো খেলে থাকি সব খেলায় যে তারা অংশগ্রহণ করতে পারবে বিষয়টা কিন্তু এমন না, কিন্তু এমন এমন খেলা রয়েছে যেগুলোতে তারা অংশগ্রহণ করতে পারে এবং তার জন্য কিছু বিধিমালা বা নিয়ম রয়েছে। তো সেই খেলাগুলোতে তারা কিভাবে অংশগ্রহণ করতে পারে সেটি তোমরা আলোচনা করবে। 5 রয়েছে প্রতিবন্ধীদের জন্য 2টি খেলার নাম উল্লেখ করো। এই খেলাগুলোতে তারা কিভাবে অংশগ্রহণ করবে তা আলোচনা করো। শিক্ষার্থীরা, আমি যেমনটি বলছিলাম যে একজন ব্যক্তি যদি প্রতিবন্ধী হয় তার মানে এই না যে সে কোনো খেলায় অংশগ্রহণ করতে পারবে না। প্রতিবন্ধী যে সকল শিশুরা রয়েছে তারাও কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। তাদের বিশেষ কিছু খেলা রয়েছে, এই খেলাগুলোতে তারা বিশেষ কিছু নিয়ম অনুযায়ী অংশগ্রহণ করতে পারে। এই সকল খেলাগুলোর মধ্যে রয়েছে ইউনিফাইড অ্যাথলেটিক্স, তারপরে আরও আছে হুইল চেয়ার বাস্কেটবল, সফট বল থ্রো আছে অথবা নিক্ষেপ রয়েছে, এরপরে হকি রয়েছে, ফিল্ড হকি যেটিকে আমরা বলি। তো এই সকল যে খেলাগুলো রয়েছে, যে নামগুলো আমি তোমাদেরকে বললাম, এগুলো কিন্তু তারা বিশেষ কিছু নিয়মের আওতায় এসে খেলতে পারে। তো তোমরা কিন্তু তোমাদের মূল বই থেকে এই খেলাগুলোর নাম জেনে যাবে এবং সেই খেলাগুলো কিভাবে খেলতে হয় সে সম্পর্কে তোমরা জানবে। তো তোমরা অবশ্যই তোমাদের মূল বইটি খুব ভালোভাবে পড়ে নেবে যাতে করে ভালো প্রস্তুতি নিতে পারো। এরপর 6 বলা রয়েছে ইউনিফাইড অ্যাথলেটিক্স কি, সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার্থীরা, ইউনিফাইড অ্যাথলেটিক্স কি? সাধারণত চোখে দেখে না বা দৃষ্টি প্রতিবন্ধীদের সঙ্গে ইউনিফাইড পার্টনার বা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা একসঙ্গে হয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এটি হচ্ছে মূলত ইউনিফাইড অ্যাথলেটিক্স। অর্থাৎ তোমার কোনো সহপাঠী যে চোখে দেখে না বা দৃষ্টি প্রতিবন্ধী, তো তাকে সাথে নিয়ে তুমি যদি কোনো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তাহলে সেটি হচ্ছে ইউনিফাইড অ্যাথলেটিক্স।
তো এটি আরও বিস্তারিতভাবে জানবে তোমরা তোমাদের মূল বই থেকে। এরপর দেখো 7 নম্বর রয়েছে কিভাবে হুইল চেয়ার বাস্কেটবল খেলতে হয়। এই সম্পর্কে বিস্তারিত নিয়ম কিন্তু তোমাদের মূল বইতে রয়েছে। শারীরিক প্রতিবন্ধী, বিশেষ করে যারা হাঁটতে পারে না এমন প্রতিবন্ধীরা হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে পারে। প্রতিটি দলে অতিরিক্ত 2 জন খেলোয়াড় সহ মোট 7 জন খেলোয়াড় থাকে। খেলার সময় 5 জন করে খেলোয়াড় খেলাধুলায় অংশগ্রহণ করে। তো এই যে নিয়মটি বললাম, ঠিক এভাবে হুইল চেয়ার বাস্কেটবল অনুষ্ঠিত হয়, যেখানে মূলত শারীরিক প্রতিবন্ধীরা অংশগ্রহণ করতে পারে। তো শিক্ষার্থীরা ঠিক এভাবেই 1 থেকে 7 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে তোমরা খুব ভালোভাবে চর্চা করে যাবে, যাতে করে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খুব সহজভাবে লিখতে পারো। দলগত কাজে যেটি আমরা করব সেটি হচ্ছে দলগতভাবে প্রতিবন্ধী বান্ধব খেলাধুলা আয়োজনের পরিকল্পনা তৈরি করো। অর্থাৎ আমরা কিভাবে আমাদের প্রতিবন্ধী বন্ধুদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারি, কিভাবে তাদেরকে আমরা আমাদের সাথে নিতে পারি খেলাধুলার জন্য, সেই বিষয় সম্পর্কে আমরা পরিকল্পনা তৈরি করব এবং সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা এভাবেই মূলত আমরা অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি থেকে 3য় অধ্যায়ের প্রস্তুতি নিতে পারি। আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো কমন পাবে। এর পরবর্তী ক্লাসে আলোচনা করব 4র্থ অধ্যায়, এবং 4র্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।